যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা যারা বর্তমান দ্বাদশ শ্রেণী বা ক্লাস 12-এর ছাত্রছাত্রী রয়েছে, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ক্লাস রয়েছে। তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো ফলাফল লাভের জন্য প্রত্যেকেই কিন্তু এবিটিএ টেস্ট পেপার বইটি কিনে থাকো এবং এবিটিএ টেস্ট পেপার অনুযায়ী প্রত্যেকটা সেটের এমসিকিউ এবং এসিকিউ সলভ করতে গিয়ে তোমাদের কিন্তু একটু অসুবিধা হয়। তাই আমি তোমাদের খুব সহজ সরলভাবে পেজ SE1 এই প্রথম পেজের এসিকিউ সঠিক সমাধান নিয়ে আলোচনা করব। এই সেটটি দেখলেই তোমরা বুঝতে পারবে কত সহজ সরলভাবে উত্তরগুলো লেখা রয়েছে, যাতে তোমরা একবার পড়লেই উত্তরগুলো মুখস্থ হয়ে যায়। এই পেজ SE1 এর এসিকিউ সঠিক সমাধানগুলো তোমরা দেখে নাও, আমি সরাসরি আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন এই সেটের, জোট নিরপেক্ষতার মূল উৎস কী? উত্তর, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল উৎস ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে উদীয়মান স্বাধীন দেশগুলির সামরিক জোটে যেমন ন্যাটো, ওয়ারস যোগ না দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার ইচ্ছা। 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত সম্মেলনে এই নীতির ভিত্তি স্থাপিত হয়। অথবা দিয়ে তোমাদের এখানে আরেকটি প্রশ্ন থাকবে পরীক্ষার খাতেও। এখানে প্রশ্নটি কি রয়েছে দেখে নাও, অথবার প্রশ্ন, তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি? উত্তর, তৃতীয় বিশ্ব বলতে সাধারণত এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলিকে বোঝানো হয়। এরপর 2 নম্বর প্রশ্ন, পেরেস্ট্রোইকা বলতে কি বোঝো? উত্তর, পেরেস্ট্রোইকা শব্দটি একটি রুশ শব্দ যার অর্থ পুনর্গঠন। 1980 এর দশকের মাঝামাঝি সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভ এই নীতি প্রবর্তন করেন, যার উদ্দেশ্য ছিল দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করা। এরপর 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম হলো দাঁতাত, অথবা লিখতে পারো তোমরা যে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ারের বিপরীত অবস্থা বলতে সাধারণত দাঁতাত বোঝানো হয় বা দাঁতাতকে বোঝানো হয়। এখানে তোমাদের তিনের একটা অথবার প্রশ্ন থাকবে। এখানে যে অথবার প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও, এখানে যে অথবার প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। কোন সালে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে? উত্তর, ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিকভাবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে সমাপ্ত হয়। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির প্রধান স্তম্ভ হলো জোট নিরপেক্ষতা, যা দেশকে কোনো সামরিক জোটে যুক্ত না থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে সক্ষম হয়। এখানে তোমাদের একটা কথা বলি, পররাষ্ট্রনীতি আর বিদেশ নীতি কিন্তু এক। তোমাদের প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, তোমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। এই 4-এর দাগেও তোমাদের কিন্তু একটা অথবার প্রশ্ন থাকবে। এই অথবার যে প্রশ্নটি আছে তোমরা দেখে নাও, প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তা কে? প্রয়োগকর্তা জওহরলাল নেহেরু। এরপর তোমাদের 5 নম্বরের প্রশ্ন যেটি রয়েছে দেখে নাও, দি রিলেশন অফ নেশন গ্রন্থের লেখক কে? উত্তর, দি রিলেশন অফ নেশনস গ্রন্থের লেখক ফ্রেডরিক এইচ হার্টম্যান। এরপর তোমাদের 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, সাফটা গঠনের মূল উদ্দেশ্য কি? উত্তর, সাফটা, যার ফুল ফর্ম বা পূর্ণ কথা হলো পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এয়ার, গঠনের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল সৃষ্টি করে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধি করা। এখানেও তোমাদের একটি অথবার প্রশ্ন থাকবে পরীক্ষার খাতেতেও। এই সেটটিতেও তেমন একটি অথবার প্রশ্ন রয়েছে, বিদেশ নীতি ও কূটনৈতিক নীতির প্রধান পার্থক্য কী? উত্তর, বিদেশ নীতি একটি দেশের সার্বিক কৌশল যা অন্যান্য দেশের সাথে সম্পর্ক নির্ধারণ করে। আর কূটনীতি কি? কূটনীতি হলো সেই বিদেশ নীতির বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কৌশল বা পদ্ধতি নির্ধারণ করে। এরপর তোমরা 7 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে?
উত্তর, জাতিপুঞ্জের সনদের সংশোধনের কাজ সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি এবং নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল যৌথভাবে করে থাকে বা করে। এখানেও তোমাদের একটি অথবার প্রশ্ন থাকবে। সম্মিলিত জাতিপুঞ্জ সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। জাতিসংঘ সনদের একটি নীতি হলো আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা, যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত না হয়। এরপর 8 নম্বর প্রশ্ন রয়েছে, মানবাধিকার দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? উত্তর, মানবাধিকার দিবস প্রতি বছর 10ই ডিসেম্বর পালিত হয়। এরপর 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ইউনিসেফ কি? ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তোমরা যারা পারবে না এটা দেওয়ার চেষ্টা করো না ফুল ফর্মটা, কারণ এতে কিন্তু নাম্বার কাটার সম্ভাবনা থাকবে। তাই শুধুমাত্র যদি বলে যে ইউনিসেফ কি, তখন এটা লিখলেও হবে পরের উত্তরটা। আর যদি পূর্ণরূপ জানতে চাই তখন কিন্তু এটা অবশ্যই লিখতে হবে, তার সাথে এটাও লিখতে হবে। জাতিসংঘের একটি সংস্থা যা শিশুদের অধিকার সুরক্ষা এবং উন্নয়নের জন্য কাজ করে। এরপর 10 নম্বর প্রশ্ন, দ্বৈত ভেটো কি? দ্বৈত ভেটো বলতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বোঝায়, যা তারা কোনো প্রস্তাবের বিরুদ্ধে প্রয়োগ করতে পারে। এরপর তোমরা এর অথবার একটি প্রশ্ন রয়েছে, তোমরা এই অথবার প্রশ্নটি দেখে নাও। অথবায় কী প্রশ্ন রয়েছে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের রাষ্ট্রদের কোন ক্ষমতা নির্বাচিত হয়? উত্তর, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন জাতিসংঘের সাধারণ পরিষদ করে। এরপর তোমরা 11 নম্বর প্রশ্নটি দেখে নাও। 11 নম্বর প্রশ্নে রয়েছে, ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কী বোঝা হয়? বলতে কী বোঝো? উত্তর, ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কোনো বিল অনুমোদন বা প্রত্যাখ্যান না করে আনুষ্ঠানিককালের অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ক্ষমতা বোঝায়। অথবা দিয়ে তোমাদের এখানেও একটি প্রশ্ন থাকবে, ভারতের পররাষ্ট্রনীতি কিভাবে নির্বাচিত হন? ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? এরপর পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধানকে ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল বা গভর্নর। এর পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কী কী? উত্তর, ভারতের সুপ্রিম কোর্টের এখতিয়ারের অন্তর্ভুক্ত মৌলিক অধিকার রক্ষা, সাংবিধানিক ও আইনগত বিষয়সমূহের সিদ্ধান্ত প্রদান, কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং আপিলের শুনানি। অথবা দিয়ে তোমাদের এখানেও একটি প্রশ্ন থাকবে, এখানে যে প্রশ্নটি আছে তার সেই প্রশ্নটি দেখে নাও। গণ আদালতের কার্যাবলী কী কী? গণ আদালতের কার্যাবলী। উত্তর, গণ আদালত বা লোক আদালত বলতে সাধারণত ছোটোখাটো বিরোধ ক্ষুদ্র, দ্রুত ও কম খরচে সমাধানের জন্য গঠিত হয়, যেখানে উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, ভ্রাম্যমাণ আদালত কোথায় দেখা যায়? উত্তর, ভ্রাম্যমাণ আদালত মূলত বিভিন্ন গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে দেখা যায়, যেখানে মানুষ দ্রুত বিচার লাভের জন্য জড়ো হয়। এটি প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার নিশ্চিত করতে গঠিত হয়। এরপর 15 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা কি? উত্তর, প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা ছিল গ্রাম প্রশাসন বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে প্রশাসনিক কাজ পরিচালিত হয়। অথবা প্রশ্নর এখানেও তোমাদের একটি থাকবে, এখানে যে অথবার প্রশ্নটি আছে তোমরা দেখে নাও। অথবার প্রশ্ন রয়েছে, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? উত্তর, গ্রাম সংসদ গঠিত হয় গ্রামের সব প্রাপ্তবয়স্ক নাগরিকদের নিয়ে। এটি একটি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে প্রত্যেককে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে। এর পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহী নামে পরিচিত, কী নামে পরিচিত?
অথবা এই প্রশ্নটি একটু ঘুরে দিতেই পারে পরীক্ষায় তোমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য আধিকারিককে, এভাবেও প্রশ্নটি আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এভাবেও তোমাদের প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে। তো উত্তর কী হবে? উত্তর হবে কমিশনার, বা উত্তরটি দেখে নাও, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহীকে কমিশনার বলা হয় বা নামে পরিচিত। এইটি ছিল তোমাদের আজকের এই সেটটির লাস্ট প্রশ্ন। ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো, আর এটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও সঠিক উত্তরটি জানতে সাহায্য করো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।